Welcome to today's Just Now. Are we leaving street children to their fate? Government should enforce a comprehensive plan for their well-being. Dear viewers, welcome to today's Just Now. আজকে আমরা সরাসরি দ্য ডেইলি স্টার এডিটোরিয়াল ট্রান্সলেট করে ইংরেজি শেখার চেষ্টা করব। দেখুন, এটি একটি বড় একটি প্যাসেজ। প্রত্যেকটা সেন্টেন্স আমরা ভেঙে ভেঙে এই স্ট্রাকচারগুলো কীভাবে বিল্ড আপ হলো, সেই সাথে এখানে ব্যবহৃত যে ভোকাবুলারিজ, ফ্রেজেস অ্যান্ড ইডিয়মস আছে, সেগুলো আমরা বোঝার চেষ্টা করবো। সো চলুন আমরা এই আজকের সম্পাদকীয়টি অনুবাদ করা শুরু করি। আমাদের প্রথম যে হেডলাইনটি ছিল সেটি হচ্ছে আর উই লিভিং। সো এটা বোঝাই যাচ্ছে, যারা একটু দুর্বল আমরা একটু বলি যে এখানে অক্সিলারি ভার্ব সামনে নিয়ে আসছে, সাবজেক্টের পূর্বে নিয়ে এসে আমরা কী করি, ইয়েস নো কোশ্চেন করি। ইয়েস নো কোশ্চেনের স্ট্রাকচারটা হচ্ছে কি, যে অক্সিলারি ভার্বকে সাবজেক্টের সামনে আনলেই সেটা ইয়েস নো কোশ্চেন হয়ে যায়। আর উই লিভিং, আমরা কি ছেড়ে দিচ্ছি, ফেলে দিচ্ছি স্ট্রিট চিলড্রেন বলতে এখানে কী বোঝাবে, পথ শিশু, টু দেয়ার ফ্যাট মানে হচ্ছে কি, ফ্যাট মানে হচ্ছে এখানে ভাগ্য বা নিয়তি। আমরা কি তাদেরকে তাদের নিয়তির হাতে ছেড়ে দিচ্ছি, যে তাদের কপালে যা আছে ভাই তাই হবে, তো সেইখানেই তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি, এরকম একটা ফিগারেটিভ অর্থ। আমরা অনেক সময় বাংলা এরকম বলি যে তার কপাল খারাপ, কী করার, আমাদের কী করার। তো আমরা কি এইরকম মনোভাবটা নিয়ে আছি, এই যে ব্যাপারটা, এটাই হচ্ছে কি আর উই লিভিং স্ট্রিট চিলড্রেন টু দেয়ার ফ্যাট। তার মানে আমরা কি পথ শিশুদের তাদের নিয়তির হাতে ছেড়ে দিচ্ছি, মানে তাদের যে দুরবস্থা সেটা কি অবহেলা করছি, যে তারা তাদের কপাল গুনে, তাদের কপাল খারাপ, এই কারণে তারা খারাপ অবস্থায় আছে, এইরকমভাবে আমরা কি ফেলে দিচ্ছি, ছুড়ে দিচ্ছি, এই ব্যাপারটাই আর উই লিভিং, আমরা কি ছেড়ে দিচ্ছি স্ট্রিট চিলড্রেন, পথ শিশুদের, টু দেয়ার ফ্যাট, তাদের ভাগ্যের উপর বা নিয়তির হাতে ছেড়ে দিচ্ছি। আমরা কি তাদের কোনো খোঁজখবর নিতে পারি না, এরকম একটা সেন্স থেকে কিন্তু আমাদের আজকের এডিটোরিয়ালটির একটি প্রশ্নের মাধ্যমে শুরু হয়েছে। এরপর যেটা সাব হেডলাইনে যদি আমরা দেখি, একটু সাব হেডলাইন শুরু হয়েছে গভর্নমেন্ট শুড এনফোর্স। দেখুন, এখানে গভর্নমেন্টকে কী করা হচ্ছে, সাবজেক্ট করা হয়েছে, কী করতে হবে, শুড এনফোর্স। এনফোর্স মানে হচ্ছে কি, প্রয়োগ করা বা বাস্তবায়ন করা বা গ্রহণ করা। এনফোর্স কী করতে হবে, আ কম্প্রিহেন্সিভ প্ল্যান। দেখুন, যে প্ল্যানটা, যে পরিকল্পনাটা কম্প্রিহেন্সিভ হয়, সেটার পদক্ষেপ হতে পারে, কম্প্রিহেন্সিভ মুভ হতে পারে, কম্প্রিহেন্সিভ স্টেপ হতে পারে। তা কম্প্রিহেন্সিভ প্ল্যান মানে হচ্ছে বিস্তৃত, একটা ব্যাপক আকারে বিস্তৃত, ব্যাপক, সর্বাত্মক একটা পরিকল্পনা এনফোর্স করতে হবে, প্রয়োগ করতে হবে ফর দেয়ার ওয়েলবিং। এখানে ওয়েলবিং মানে হচ্ছে কি, তাদের ভালোর জন্য, তাদের কল্যাণের জন্য বা তাদের সুরক্ষার জন্য আপনি বলতে পারেন। তাহলে গভর্নমেন্ট শুড এনফোর্স, সরকারের উচিত প্রয়োগ করা আ কম্প্রিহেন্সিভ প্ল্যান, একটি সর্বাত্মক বা বিস্তৃত পরিকল্পনা ফর দেয়ার ওয়েলবিং, তাদের কল্যাণের জন্য বা তাদের সুরক্ষার জন্য। তাহলে একসাথে ব্যাপারটা ফিল করি, সরকারের উচিত তাদের কল্যাণের সুরক্ষার জন্য একটি বিস্তৃত পরিকল্পনা প্রয়োগ করা বা গ্রহণ করা। সরকারের উচিত এরকম একটা বিস্তৃত, ব্যাপক, সর্বাত্মক পরিকল্পনা গ্রহণ করা। ওকে, আমরা চলে যাই আমাদের পরবর্তী বাক্যে। দেখুন, আমাদের পরবর্তী বাক্য শুরু হয়েছে ঠিক এই জায়গায়, একটা বড় একটা বাক্য, অ্যামিড দ্য মাইরিড ইকোনমিক। খেয়াল করুন, এখানে যদি আমরা এই মিরিয়াড শব্দটাকে একটু ডিকশনারি থেকে দেখি, এটার মানে হচ্ছে কি, অগণ্য, অযুত, অসংখ্য, যেটা গণনা করা যায় না, অসংখ্য, অজস্র, এরকম অর্থে আমরা এই মেরিয়াড শব্দটা ব্যবহার করি। এটা মেরিয়াড হবে, ঠিক আছে। তো দেখুন, অ্যামিড দ্য মেরিয়াড ইকোনমিক, তার মানে অজস্র অর্থে আমরা এখানে মেরিয়াড শব্দটা ব্যবহার করছি। তো অ্যামিড মানে হচ্ছে কি, কোনো কিছুর মধ্য দিয়ে, একটা জিনিসের মধ্য দিয়ে, কোনটা সেটা এখান থেকে মিরিয়াড ইকোনমিক, পলিটিক্যাল, সোশ্যাল অ্যান্ড আদার চ্যালেঞ্জেস। দেখুন, এই যে ফ্রেজটা, এটা হচ্ছে নাউন ফ্রেজ, এটার পূর্বে হচ্ছে অ্যামিড, মানে মিরিয়াড ইকোনমিক, পলিটিক্যাল, সোশ্যাল অ্যান্ড দ্য আদার চ্যালেঞ্জেস, অন্যান্য যে চ্যালেঞ্জ রয়েছে, সমস্যা আছে ইত্যাদির মধ্য দিয়ে। এখন দেখুন, অ্যামিডকে কিন্তু না, এখন এই যে এই পার্টে যে চ্যালেঞ্জেসগুলো বলছি, বিভিন্ন সমস্যার কথা বলছি, এই পার্টটাকে বলা হচ্ছে যেটা কিনা, এই দ্যাট হচ্ছে রিলেটিভ প্রনাউন, এবং এই অ্যান্টিসিডেন্টকে বলছে যেটা কিনা বাংলাদেশ হ্যাজ বিন ডিল উইথ হচ্ছে কোনো কিছু মোকাবেলা করা, সম্মুখীন হওয়া। তো যেটা কিনা, এই দ্যাট দিয়ে কিন্তু বাংলাদেশ হ্যাজ বিন ডিলিং উইথ, এই উইথের পর যে অবজেক্টটা আসতো সেটাই হচ্ছে এটা। তার মানে যখন আপনি কোনো একটা কথা বলে ফেলেছেন এবং সেটাকে আপনি অবজেক্ট বানাতে চাচ্ছেন, তখনই কিন্তু আপনি এই রিলেটিভ প্রনাউন দ্যাট এনে সেন্টেন্স লিখে এটার অবজেক্ট বানাতে পারবেন। আপনি যদি ধরেন আপনি লিখলেন দ্য বুক, এখন আপনি বইটা পড়তে চান, প্রথমেই বুক লিখে বসে আছেন, তাহলে কী করবেন, সেখানে একটা দ্যাট নিয়ে আসবেন, বলবেন কি, দ্যাট উই রিড, যেটা আমি পড়ি, হয়ে গেল। তাহলে এই রিডের পর আর কেন অবজেক্ট দিতে হবে না, কারণ অবজেক্ট অলরেডি কি এখানে আছে, আপনি এই অ্যান্টিসিডেন্ট দিয়ে অবজেক্টটাকে রিটার্ন করে, ব্যাক করে এখানে নিয়ে আসছেন। দ্য বুক দ্যাট উই রিড ইজ ভেরি নাইস, পরে সেন্টেন্স পূর্ণ করবেন নতুন আরেকটা সেন্টেন্স দিয়ে, অংশ দিয়ে, ইজ ভেরি নাইস। দ্য বুক দ্যাট উই রিড ইজ ভেরি নাইস। ঠিক সেম ওয়েতে কিন্তু এখানে আপনার এই দ্যাটটা ব্যবহার করা হয়েছে, যে চ্যালেঞ্জগুলো কিনা বাংলাদেশ হ্যাজ বিন ডিলিং উইথ, মোকাবেলা করছে ইন রিসেন্ট টাইমস, সাম্প্রতিক সময়ে, সেটার মধ্য দিয়ে, এর মধ্যে এখানে কি বললাম, যে বাংলাদেশ যে চ্যালেঞ্জগুলো, যে সমস্যাগুলো, অসংখ্য, অজস্র অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক এবং অন্যান্য বিভিন্ন চ্যালেঞ্জেস, সমস্যার সম্মুখীন হচ্ছে, মোকাবেলা করছে, তার মধ্য দিয়ে দেয়ার ইজ ওয়ান পার্টিকুলার ইস্যু, একটা বিশেষ ইস্যু, একটা বিশেষ ইস্যু, দ্যাট ইজ, আবারও দেখুন এই যে দ্যাট নিয়ে আসছি, যেটা কিনা, যে ইস্যুটা কিনা ইজ নট গেটিং ইনাফ অ্যাটেনশন, সামথিং বি নট ইনাফ, গেটিং ইনাফ অ্যাটেনশন, এর মানে হচ্ছে কি, এটা খুব বেশি একটা মনোযোগ পাচ্ছে না, খুব একটা জায়গা জুড়ে নিতে পারছে না।
এটা খুব একটা শোনা যাচ্ছে না, এরকম সেন্সে যে দ্যাট ইজ নট গেটিং ইনাফ অ্যাটেনশন। কোনো একটা ইস্যু যখন নট গেটিং ইনাফ অ্যাটেনশনের মানে হচ্ছে এটা আমরা খুব একটা আমলে নিচ্ছি না। আপনি বাংলায় বলতে পারেন আমলে নিচ্ছে না, শোনা যাচ্ছে না, আলোচনা হতে দেখা যাচ্ছে না, মনোযোগ পাচ্ছে না, ফ্লোর পাচ্ছে না, এরকম সেন্সে। সেটা কি? সেটা এই যে কোলন দিয়ে বলা হচ্ছে, সেমিকোলন দিয়ে বলা হচ্ছে, সেটা হচ্ছে দ্য প্লাইট অফ স্ট্রিট চিলড্রেন। দ্য প্লাইট অফ স্ট্রিট চিলড্রেন, তার মানে এই যে এতক্ষণ বললাম যে কোনটা সেটা হলো এই যেটা দ্য প্লাইট অফ স্ট্রিট চিলড্রেন। এখানে প্লাইট মানে হচ্ছে কি? দুর্দশা, পথ শিশুদের দুর্দশা। এরপর এই হু দিয়ে এই শিশুকে বুঝাচ্ছি। আবার দেখুন এই হু, এখানে আমরা দ্যাট এনেছিলাম। দ্যাট হচ্ছে কি বস্তুর ক্ষেত্রে, আর হু হচ্ছে কি ব্যক্তির ক্ষেত্রে। হু কন্টিনিউ, যারা কন্টিনিউ করছে টু লিভ ইন, যারা কন্টিনিউ করছে টু লিভ ইন আ স্টেট অফ ডেপ্রাইভেশন, বঞ্চনা, হিউমিলিয়েশন অ্যান্ড অ্যাবিউজ। হিউমিলিয়েশন অ্যান্ড অ্যাবিউজ মানে যারা কিনা বঞ্চনা, হিউমিলিয়েশন, অপমান, অ্যান্ড অ্যাবিউজ হচ্ছে কি নির্যাতন, অত্যাচার, নির্যাতনের মধ্য দিয়ে যারা কি করছে? বসবাস করছে, কন্টিনিউ টু লিভ ইন, যারা বসবাস করে যাচ্ছে এই ধরনের বঞ্চনা, অপমান এবং কি নির্যাতনের মধ্য দিয়ে। তো আমরা যদি ব্যাপারটাকে একটু ভেঙে ব্যাপারটাকে ফিল করি, দেখুন প্রথম অংশ ছিল অ্যামিড দিয়ে শুরু হয়েছিল বাক্যটা। তো অ্যামিড দ্য মিরিয়াড ইকোনমিক, পলিটিক্যাল, সোশ্যাল অ্যান্ড আদার চ্যালেঞ্জেস, বহু অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক এবং অন্যান্য চ্যালেঞ্জের মধ্যে দ্যাটের পার্ট কোনটা? এটা যেগুলো কিনা বাংলাদেশ হ্যাজ বিন ডিলিং উইথ ইন রিসেন্ট টাইমস, বাংলাদেশ সাম্প্রতিক সময়ে যা মোকাবেলা করছে। এরপর নতুন সেন্টেন্স, দেয়ার ইজ ওয়ান পার্টিকুলার ইস্যু, একটি বিশেষ সমস্যা রয়েছে দ্যাট ইজ নট গেটিং ইনাফ অ্যাটেনশন, যা যথেষ্ট মনোযোগ পাচ্ছে না। সেটা কি? সেমিকোলন দিয়ে বলা হচ্ছে দ্য প্লাইট অফ স্ট্রিট চিলড্রেন, তা হলো পথ শিশুদের দুর্দশা। হু কন্টিনিউ টু লিভ ইন আ স্টেট অফ ডেপ্রাইভেশন, হিউমিলিয়েশন অ্যান্ড অ্যাবিউজ, যারা অব্যাহতভাবে বঞ্চনা, অপমান এবং নির্যাতনের মধ্যে বেঁচে আছে। এটাকে আপনি বলতে পারেন কি যারা অনবরত বা যারা এইসবের মধ্য দিয়েই কি বেঁচে আছে, বেঁচে যাচ্ছে, যারা জীবন চালাচ্ছে, জীবন কাটাচ্ছেও বলতে পারেন, জীবনযাপন করছে বলতে পারেন একটু ফিগারেটিভলি। যাই হোক, আমরা ব্যাপারটাকে এইভাবে অনুভব করতে পারি। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে যে অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক এবং অন্যান্য অসংখ্য চ্যালেঞ্জ মোকাবেলা করছে, এর মধ্যে একটি বিশেষ সমস্যা যথেষ্ট মনোযোগ পাচ্ছে না, আর সেটা হলো পথ শিশুদের দুর্দশা, যারা অব্যাহতভাবে বঞ্চনা, অপমান এবং নির্যাতনের মধ্যে বেঁচে আছে। এটা না বলে আপনি বলতে পারেন তারা প্রতিনিয়ত অপমান, নির্যাতন এবং বঞ্চনার মধ্যে জীবনযাপন করছে। who continue to live in a state of deprivation, humiliation and abuse. ওকে, আমরা চলে যাই পরের বাক্যে। দেখুন, according to a 2022 survey জরিপ by the Bangladesh Bureau of Statistics, BBS এর তথ্য অনুযায়ী about 80% of street children, পথ শিশুদের প্রায় 80% ফেস, সম্মুখীন হয় some form of harassment। এখানে দেখুন ফেস হচ্ছে কি ভার্ব, কিসের? সাম ফর্ম অফ হ্যারাসমেন্ট অর টর্চার অন দ্য স্ট্রিটস, রাস্তায় টর্চারের বা হয়রানির, নির্যাতনের, হয়রানির ফর্ম, বিভিন্ন ফর্ম। সাম ফর্ম মানে হচ্ছে কি অনেকটা, যে কোনো ধরনের হতে পারে হ্যারাসমেন্ট, হতে পারে তাদেরকে কিল ঘুষি, থাপ্পড় মারা হচ্ছে, অথবা মুখ থেকে কটু কথা, বিশ্রী কথা শোনাচ্ছি। এটা হচ্ছে কি সাম ফর্ম অফ, কিছু ধরনের, নানান ধরনের হ্যারাসমেন্ট এবং কি টর্চারের শিকার হয়। দিস ডাটা অ্যালোন, এখানে দিস ডাটা, আবার এখানে হচ্ছে অ্যালোন। এটা মানে হচ্ছে কি এই ডাটা একটু জোর দিয়ে বলা হচ্ছে যে এই একটা ডাটা দিস ডাটা অ্যালোন পেইন্টস, চিত্রিত করে আ হরিফাইক পিকচার, একটা ভয়ঙ্কর ছবি তুলে ধরে। এটা দেখুন বারবারই আমরা দেখি যে এটা লেখা হয় এডিটোরিয়ালে, মানে যখন নাকি কোনো একটা জিনিস পেইন্টস আ হরিফিক পিকচার, মানে হচ্ছে খুবই ভয়ঙ্কর একটা ছবি তুলে ধরে, ছবি দেখায়, একটা ইমেজ স্পষ্ট করে তোলে অ্যাবাউট দেয়ার ভালনারেবিলিটি, তাদের যে ভালনারেবিলিটি উইচ নিডস টু বি রেকটিফাইড, যেটা প্রতিকার করা উচিত, রেকটিফাইড সমাধান, সংস্কার করা উচিত। তো আমরা এটা তো পেলাম যে এটা অনুযায়ী এত প্রায় 80% পথ শিশু ফেস সাম ফর্ম অফ হ্যারাসমেন্ট অর টর্চার অন স্ট্রিটস, কিছু না কিছু ধরনের, দেখুন এটাকে আপনি বলতে পারেন কি কিছু না কিছু ধরনের হয়রানি বা নির্যাতনের শিকার হয় রাস্তায়। দিস ডাটা অ্যালোন, এই তথ্যই, কেবল এই তথ্যই, বেশি কিছু না, এই তথ্যটাই কি করে? পেইন্টস করে আ হরিফিক পিকচার অ্যাবাউট দেয়ার ভালনারেবিলিটি। এখানে ভালনারেবিলিটি মানে হচ্ছে কি যে জিনিসটা, যে মানুষটা সহজেই কি আক্রমণযোগ্য, যাকে অ্যাটাক করা যায়, মানে দুর্বল, সেটা তাদের দুর্বলতা সম্পর্কে ভয়ঙ্কর চিত্র তুলে ধরে। পেইন্টস আ হরিফিক পিকচার অ্যাবাউট দেয়ার ভালনারেবিলিটি, তাদের দুর্বলতা সম্পর্কে ভয়ঙ্কর চিত্র তুলে ধরে। উইচ নিডস টু বি রেকটিফাইড, যা ঠিক করা প্রয়োজন, সংশোধন করা প্রয়োজন। নিডস টু বি রেকটিফাইড, ইট নিডস টু বি রেকটিফাইড মানে কি এটাকে সংশোধন করা প্রয়োজন, ঠিক করা প্রয়োজন। একসাথে বললে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2022 সালের জরিপ অনুযায়ী প্রায় 80% পথ শিশু রাস্তায় নির্যাতনের শিকার হয়। এই তথ্যই তাদের দুর্বলতার একটা ভীতিকর চিত্র তুলে ধরে, যা সংশোধন করা উচিত, প্রতিকার করা জরুরি, যা অবশ্যই সংশোধন করা প্রয়োজন। নিডস টু বি রেকটিফাইড, ঠিক আছে, সংশোধন, প্রতিকার বা সংশোধন করা প্রয়োজন অর্থে এখানে নিডস টু বি রেকটিফাইড ফ্রেজটি ব্যবহার করা হচ্ছে। পরের বাক্যে আমরা চলে যাই। দেখুন, ওয়াইল দেয়ার ইজ নো স্পেসিফিক ডাটা, বলা হচ্ছে এখানে ওয়াইল হচ্ছে যদিও, যদিও দেয়ার ইজ নো স্পেসিফিক ডাটা, কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য নাই। ওয়ান, কিসের উপর? দ্য নাম্বার অফ চিলড্রেন লিভিং ইন স্ট্রিট সিচুয়েশন, এই যে পথ শিশুরা রাস্তায় বসবাস করছে, লিভিং বসবাসকারী, এই দিক থেকে আসতে হবে যে রাস্তায় বসবাসকারী, স্ট্রিট সিচুয়েশন মানে পথে যে রাস্তার যে সিচুয়েশনটায় বসবাসকারী শিশুদের, আবার এখানে চলে আসবেন, বসবাসকারী শিশুদের সংখ্যার উপর কোনো নির্দিষ্ট কোনো তথ্য নেই। ইউনিসেফ স্টাডি হচ্ছে সাবজেক্ট, এস্টিমেটস হচ্ছে অনুমান করা, এটা একটা ভার্ব। এস্টিমেটস ধারণা করেন যে
দেয়ার কুড বি হতে পারে, এটা সম্ভাবনা বুঝাচ্ছে, দেয়ার কুড বি অ্যাটলিস্ট 34 লাখ সাচ চিলড্রেন, অন্তত 34 লক্ষ এমন শিশু থাকতে পারে লিভিং উইদাউট প্যারেন্টাল কেয়ার, যারা বসবাস করছে উইদাউট প্যারেন্টাল পিতামাতার যত্ন, প্যারেন্টাল কেয়ার পিতামাতার যত্ন ছাড়াই জীবন কাটাচ্ছে, এইরকম মানুষ থাকতে পারে 34 লক্ষ প্রায়। তো আমরা একসাথে অনুবাদ করলে পথ শিশুদের সঠিক সংখ্যা সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য না থাকলেও, এই যে যদিও না থাকে সেটাকে আমরা বলতে পারি না থাকলেও, ইউনিসেফের এক গবেষণায় ধারণা করা হয়েছে, ইউনিসেফ স্টাডি এস্টিমেটস দ্যাট প্রায় 34 লক্ষ শিশু বাবা মায়ের যত্ন ছাড়াই রাস্তায় জীবন কাটাচ্ছে। দ্য বিবিএস সার্ভে অলসো ফাউন্ড, এই যে বিবিএস সার্ভেটা জরিপটা ছিল, অলসো ফাউন্ড খুঁজে পেয়েছে যে দ্যাট, কি খুঁজে পেয়েছে সেটা আমরা যেহেতু সেন্টেন্স দিয়ে বলবো এই কারণে একটা দ্যাট নিয়ে আসছি। 82% অফ দিস চিলড্রেন, এইসব শিশুর প্রায় 82% আর মেল, ছেলে শিশু। দ্য ম্যাজরিটি অফ হোম, যাদের বেশিরভাগই, দ্য ম্যাজরিটি অফ হোম যাদের বেশিরভাগই, এন্ড আপ অন স্ট্রিটস। এন্ড আপ, এটা নিয়ে কিন্তু আমরা একটা ফ্রেজ আগের ক্লাসে আলোচনা করেছি, এন্ড আপ ডুইং সামথিং, এন্ড আপ অন সামথিং, কোনো কিছুতে শেষ পর্যন্ত এসে পৌঁছানো, পথে এসে পৌঁছায়, শেষ পর্যন্ত তারা যাদের বেশিরভাগই শেষ পর্যন্ত পথে এসে পৌঁছায় ডিউ টু পভার্টি, তাদের দারিদ্রতার কারণে, দারিদ্র্যের কারণে। বিবিএসের জরিপে আরও পাওয়া গেছে যে এই শিশুদের 82% ছেলে, দ্য ম্যাজরিটি, দ্য 80% অফ দিস চিলড্রেন আর মেল, যাদের বেশিরভাগই, দ্য ম্যাজরিটি অফ হোম, দারিদ্রের কারণে, কষাঘাতে, দারিদ্রের কারণে বা কষাঘাতে, দারিদ্রের কষাঘাতে বলি না বাংলায়, সেটা হচ্ছে কি ডিউ টু পভার্টি, শেষ পর্যন্ত রাস্তায় নেমে আসতে বাধ্য হয়। এন্ড আপ অন দ্য স্ট্রিটস, এন্ড আপ অন দ্য স্ট্রিটস, আমরা ফ্রেজটা পড়েছিলাম এইভাবে, এন্ড আপ ডুইং সামথিং, অর্থাৎ যদি করার ব্যাপারে বলেন কোনো কিছু, শেষ পর্যন্ত এটা করেই সে ছাড়লো, শেষ পর্যন্ত এটা করেই সে ছাড়ে, সেটা হচ্ছে এন্ড আপ ডুইং সামথিং। যদি আমি বলি যে আই জাস্ট ওয়ান্ট টু রিড আ বুক, আমি একটা বই পড়তে চেয়েছিলাম, বাট আই এন্ড আপ ব্রাউজিং ইন্টারনেট, শেষ পর্যন্ত আমি দেখলাম নিজেকে যে আমি শেষ পর্যন্ত ইন্টারনেট ব্রাউজ করছি, পড়তে বসছিলাম বই, কিন্তু এন্ড আপ ডুইং সামথিং এর মানে হচ্ছে শেষ পর্যন্ত আমি দেখলাম যে মোবাইল ব্রাউজিং করছি, মোবাইল ব্রাউজিংয়ে গিয়ে আমি শেষে গিয়ে পৌঁছেছি, এরকম একটা সেন্সে। আর যদি বস্তু হিসেবে মানে কোনো নাউন হিসেবে বসে এন্ড আপ অন সামথিং, সেক্ষেত্রে এই জায়গায় এসে আমি থামি, শেষ পর্যন্ত এই জায়গা। এন্ড আপ অন দ্য স্ট্রিটস মানে হচ্ছে শেষ পর্যন্ত রাস্তায় গিয়ে ঠেকে, রাস্তায় গিয়ে থামে, রাস্তায় পৌঁছে বা রাস্তায় পৌঁছতে বাধ্য হয়, ঠিক আছে? তো শেষ পর্যন্ত রাস্তায় নেমে আসতে বাধ্য হয়, অথবা রাস্তায় জীবনযাপন বেছে নেয়, শেষ পর্যন্ত রাস্তায় জীবনযাপন তারা বেছে নেয়, বা জীবনযাপনের এই কায়দাটা তারা বাধ্য হয়ে যায়। About 36%, প্রায় 36% হ্যাভ নেভার এক্সপেরিয়েন্সড, কখনোই পাইনি, হ্যাভ নেভার এক্সপেরিয়েন্সড মানে হচ্ছে কি আমি কখনোই পাইনি, এনি ফর্মাল আর ইনফর্মাল এডুকেশন, কোনো প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক শিক্ষা তারা 36% কখনোই পায়নি। দে অলসো ডিডন্ট হ্যাভ অ্যাক্সেস, সুযোগ পায় না, কিসের? টু বেসিক অ্যামিনিটিস। দেখুন এখানে খুব সুন্দর একটা স্ট্রাকচার, সেটা হচ্ছে কি দে ডোন্ট হ্যাভ, তারা এটাও পায় না, কি হবে না? হ্যাভ অ্যাক্সেস টু সামথিং, অ্যাক্সেসের পর টু বসে সবসময়, কোনো কিছুতে যদি সুযোগ না পান তাহলে আপনি বলতে পারেন এটা আই ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু দিস মোবাইল, টু দিস ইন্টারনেট, টু দিস কম্পিউটার, অর্থাৎ তারা তাদের বেসিক যে অ্যামিনিটিস, ন্যূনতম স্বাভাবিক বেসিক মৌলিক যে সুযোগ সুবিধা, প্রাথমিক যে সুযোগ সুবিধাও তারা পায় না। লেট অ্যালোন আ সেফ এনভায়রনমেন্ট, দেখুন এটা একটা খুব সুন্দর একটা স্ট্রাকচার, লেট অ্যালোন দিয়ে স্ট্রাকচারটা এভাবে বসে, লেট অ্যালোন দিয়ে সেফ এনভায়রনমেন্ট, লেট অ্যালোনের পর এভাবে বসতে পারে, অথবা ভার্ব ওয়ানও শুরু হতে পারে, লেট ওয়ান ডু সামথিং, ডুইং না, লেট ওয়ান ডু সামথিং, এটার মানে হচ্ছে আপনি আগে যে কথাটা বলেছেন সেটা তো বলেছেনই, পরে আরেকটা যেটা বলছেন সেটা অনেক দূরে, সেটা তো ভাবাই যায় না, এরকম একটা সেন্স। আমরা অনেক সময় বলি না যে, আমরা কি বলি যে সে ইংরেজি বলতেই পারে না আবার লিখবে, এরকম একটা মানে ব্যঙ্গ করে আমরা যে কথাটা বলি, সে ইংরেজি বলতেই পারে না আবার লিখবে না, লেখার কথা ভাবেন, লেখা তো অনেক দূরে, লেখা তো ভাবাই যায় না, সে ইংরেজি বলতেই পারে না আবার লিখবে, লেখা তো ভাবাই যায় না, লেখা তো অনেক দূরে। ঠিক এখানেই যে তারা তো বেসিক অ্যামিনিটিসগুলোই পায় না, প্রাথমিক সুবিধাগুলোই পায় না, সেখানে সেফ এনভায়রনমেন্ট টু লিভ ইন থাকার জন্য, এই ইনের অবজেক্ট কিন্তু এটা, থাকার জন্য সেফ নিরাপদ পরিবেশ, সেটা তো ভাবাই যায় না, সেটা তো অনেক দূরে। তাহলে এই সেন্টেন্সের স্ট্রাকচারটা আশা করি বুঝতে পেরেছেন। দে অলসো ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু বেসিক অ্যামিনিটিস, লেট অ্যালোন আ সেফ এনভায়রনমেন্ট টু লিভ ইন, সেখানে বাঁচার জন্য বা বসবাস করার জন্য সুন্দর নিরাপদ পরিবেশের কথা তো ভাবাই যায় না। অ্যান্ড আর ফোর্সড, এবং তারা এই দে কিন্তু এখানে আসছে যে দে আর ফোর্সড, তারা বাধ্য হয় টু সার্ভাইভ অন বেগিং অর মিনিয়াল জব। টু সার্ভাইভ অন সামথিং মানে হচ্ছে কোনো কিছু করে বেঁচে থাকা, জীবিকা নির্বাহ করা, যেটাকে আই ওয়ান্ট টু সার্ভাইভ অন ডুইং সামথিং, এটা করে আমি বেঁচে থাকতে চাই বা জীবনযাপন করতে চাই। তো দে আর ফোর্স, তারা বাধ্য হয় টু সার্ভাইভ অন বেগিং অর মিনিয়াল জবস লাইক, হয় ভিক্ষা করে অথবা কি ছোটোখাটো, মিনিয়াল জব হচ্ছে ছোটোখাটো জবস লাইক ওয়েস্ট কালেক্টিং, বজ্র সংগ্রহ, ওয়ার্কিং ইন টি স্টলস, চায়ের দোকানে কাজ করা, ফ্যাক্টরিজ অথবা ওয়ার্কশপে কাজ করা, উইচ পুট দ্যাম অ্যাট রিস্ক, যা কিনা পুট দ্যাম তাদেরকে রাখে অ্যাট রিস্ক অফ ইনজুরিস, আঘাত পাওয়ার ঝুঁকিতে ফেলে দেয়। নট টু মেনশন এক্সপ্লয়টেশন, এখানে দেখুন নট টু মেনশন, এটার মানে হচ্ছে কি যে এক্সপ্লয়টেশনের কথা বাদই দিলাম, শোষণের যে শিকার হয়, নির্যাতনের যে শিকার হয় সেটা না হয় তুললাম না, সেটা না হয় না বলি, এরকম আমরা অনেক সময় বলি না যে ভাই হ্যাঁ এই লোকটা অনেক ভালো, মানে এই লোকটা ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার পেয়েছে,
ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়েছে, আর সে যে নোবেল পুরস্কার পেয়েছে সেটা না হয় না বললাম, নট টু মেনশন হিজ নোবেল প্রাইজ, তো সেটা না হয় উল্লেখ না করলাম, এরকম সেন্সে আমরা এটা ব্যবহার করি। যাই হোক, এখানে দেখুন আমাদের যে বাক্যটা সেটা হচ্ছে কি, দে অলসো ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু বেসিক কমিউনিটিস, লেট অলোন এ সেফ এনভায়রনমেন্ট টু লিভ ইন, and are forced to survive on begging or menial jobs like waste collecting, working in tea stalls, factories or workshops, which put them at risk of injuries, not to mention exploitation. শোষণ নির্যাতনের কথা না হয় বাদই দিলাম। আমরা অনুবাদটা ঠিক এভাবে করতে পারি, তার প্রাথমিক সুযোগ সুবিধাও পায় না, নিরাপদ পরিবেশে থাকা তো অনেক দূরের কথা, ভাবাই যায় না, এবং তাদের বেঁচে থাকার জন্য ভিক্ষা করা বা ছোটোখাটো কাজ করতে হয়, যেমন ময়লা সংগ্রহ করা, চায়ের দোকান, কারখানা বা কর্মশালায় কাজ করা, যেখানে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে, আর তাদের উপর শোষণ নির্যাতনের কথা না হয় বাদই দিলাম। আপনি একটু সুন্দর করে বলতে পারেন, তারা নিরাপদ বাসস্থানের সুবিধা তো পায় না, এমনকি প্রাথমিক সুযোগ সুবিধাও পায় না। তারা ভিক্ষাবৃত্তি বা ময়লা সংগ্রহের মতো ঝুঁকিপূর্ণ এবং শোষণমূলক কাজে নিয়োজিত থাকে, যেখানে আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর দেখুন, লেট অ্যালোন সামথিং ডু সামথিং, এটা অনেক দূরের কথা, ভাবাই যায় না, প্রশ্নই ওঠে না, এরকম সেন্সে, যেমন শি ক্যান হার্ডলি স্পিক ইংলিশ, লেট অ্যালোন রাইট ইট। দেখুন এখানে লেট অ্যালোনের পর সরাসরি ভার্ব ওয়ান, লেখার তো প্রশ্নই ওঠে না, লেখা তো ভাবাই যায় না, ইট ডাজন্ট হ্যাভ টাইম টু গো আউট, সে বাইরে যাওয়ারই সময় পায় না, লেট অ্যালোন টেক এ ভ্যাকেশন, মানে ছুটি নিবে, সেটা তো ভাবাই যায় না, ছুটি নেওয়ার কথা তো ভাবাই যায় না, এইরকম সেন্সে আমরা এটা ব্যবহার করি। এরপর হচ্ছে নট টু মেনশন সামথিং, এরকম একটা ফ্রেজ আছে, সেটা হচ্ছে কি আমরা ব্যবহার করি টু ইন্ট্রোডিউস অ্যান অ্যাডিশনাল পয়েন্ট দ্যাট এমফাসাইজেস অর এনফোর্সেস হোয়াট ইজ অলরেডি বিন সেইড, যেটা বলা হয়েছে সেটাকে একটু জোর দিয়ে বলার জন্য। যেমন ধরেন আমরা উদাহরণ যদি দেখি, শি ইজ অ্যান এক্সিলেন্ট সিঙ্গার, সে একটা চমৎকার গায়িকা, নট টু মেনশন আর ট্যালেন্ট ইন সং রাইটিং, গান লিখায় তার যে প্রতিভা আছে সেটা নট টু মেনশন, সেটা না হয় আজকে তুললাম না, সেটা না হয় বাদই দিলাম। সে একজন দুর্দান্ত গায়িকা, তার গানের লেখার প্রতিভার কথা তো বাদই দিলাম, আর না বললাম লেখার প্রতিভা, তিনি যে গান লিখতে পারেন সেই প্রতিভাটা না হয় না বললাম, অথবা না বলি, এরকম একটা সেন্সে তো বাদই দিলাম, আর না বললাম, না বলি, এরকম সেন্সে আমরা বলি নট টু মেনশন সামথিং। ওকে, আর একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা সহজ হয়ে যাবে, যেমন হি ইজ স্মার্ট, নট টু মেনশন হার্ড ওয়ার্কিং, হুইচ ইজ ওয়াই হি সাকসিডেড, সে স্মার্ট, তার পরিশ্রমের কথা তো বাদই দিলাম, না বললাম, সে যে কঠোর পরিশ্রম করে সেটা বাদ দিলাম, যার কারণে সে সফল হয়েছে। পরের বাক্য হচ্ছে কি, মোস্ট অফ দোজ ওয়ার্কিং, যারা কাজ করে তাদের অধিকাংশই হ্যাভ টু টয়েল 30 to 40 আওয়ার্স। হ্যাভ টু টয়েল মানে হচ্ছে কি, যে কাজ করতে হয়, হ্যাভ টু টয়েল, এটার মধ্য দিয়ে যেতে হয় 30-40 আওয়ার্স পার উইক, প্রতি সপ্তাহে 30 থেকে 40 ঘন্টা কাজ করতে হয়, ফর লেস দেন টাকা 1000, 1000 টাকা কমের বিনিময়ে, অ্যাজ পার দ্য বিবিএস সার্ভে, বিবিএসের জরিপ অনুযায়ী 1000 টাকার কমের বিনিময়ে, লেস দেন 1000 টাকারও কম টাকার বিনিময়ে প্রতি সপ্তাহে 30 থেকে 40 ঘন্টা কাজ করতে হয়, মানে হচ্ছে কি হ্যাভ টু টয়েল 30 to 40 আওয়ার্স পার উইক। দেখুন টয়েল যে শব্দটা সেটা হচ্ছে নর্মালি নাউন হিসেবে পরিশ্রম, খাটুনি, কঠোর চেষ্টা, কঠোর পরিশ্রম এরকম, আর যদি ভার্ব হিসেবে ব্যবহার করেন মেহনত করা, খাটা, গতর খাটানো, গা ঘামানো, কঠোর চেষ্টা করা, তার মানে খাটা, যেটাকে খাটুনি দেওয়া, সেটা অর্থে আমরা এটা ব্যবহার করি। তাহলে হ্যাভ টু টয়েল 30 to 40 আওয়ার্স পার উইক মানে হচ্ছে 30 থেকে 40 ঘন্টা খাটতে হয়, হ্যাভ টু টয়েল। আই হ্যাভ টু টয়েল 30 to 40 আওয়ার্স, মানে হচ্ছে কি আমাকে 30 থেকে 40 ঘন্টা খাটতে হয়, 30 থেকে 40 ঘন্টা খাটতে হয়, খাটুনি দিতে হয়, পরিশ্রম করতে হয়। ওকে, আমরা চলে আসি আমাদের পরবর্তী বাক্যে। দেখুন এটি বলা হচ্ছে ইট ইজ ডিস্ট্রেসিং টু থিঙ্ক, এটা দেখুন খুবই সুন্দর একটা এক্সপ্রেশন, যেটা হচ্ছে কি ইট ইজ ডিস্ট্রেসিং টু থিঙ্ক অফ, যেটা আপনি ভাববেন সেটা অফ দিয়ে বলবেন, আমি কি ভাববো সেটা অফ দিয়ে বলবো। আর এখানে ইট ইজ ডিস্ট্রেসিং টু থিঙ্ক মানে হচ্ছে কি, এটা ভেবেই আমরা খুবই কষ্ট পাই, ভাবতেই কষ্ট হয়, এটা ভাবতেই কষ্ট হয় যে সে এইরকম করেছে, এরকম আমরা বলি না, বা আমরা বলি যে ভাবতেই মনটা কেঁপে ওঠে, ভাবতেই দুঃখ হয়, ভাবতেই কষ্ট হয়, এটাই হচ্ছে কি ইট ইজ ডিস্ট্রেসিং টু থিঙ্ক অফ সামথিং, ইট ইজ ডিস্ট্রেসিং টু থিঙ্ক, ভাবতে কষ্ট হয় যে কোনটা, অফ দ্য সাইকেল অফ পভার্টি, ইনসিকিউরিটি অ্যান্ড সোশ্যাল স্টিগমা, দারিদ্র, অনিরাপত্তা এবং সামাজিক কলঙ্কের এই চক্রটি, দ্য সাইকেল অফ পভার্টি, মানে এই যে চক্র, মানে এই যে ফাঁদটা, তাদেরকে এই চক্রের সাথেই কি জীবন কাটাতে হচ্ছে, এই জিনিসটা নিয়ে ভাবলেই একটা কষ্ট লাগে, মনটা কেঁপে ওঠে, হ্যাঁ, ভাবতেই কষ্ট হয়, এই যে এক্সপ্রেশনটা বাংলায় ব্যবহার করি সেটা হচ্ছে কি, ইট ইজ ডিস্ট্রেসিং টু থিঙ্ক অফ দ্য সাইকেল অফ পভার্টি, ইনসিকিউরিটি অ্যান্ড সোশ্যাল স্টিগমা, যেগুলো কিনা, এই দ্যাট দিয়ে কাকে বোঝাচ্ছে এদেরকে, দ্যাট যেগুলো কিনা দিস চিলড্রেন রিমেইন স্টাক ইন। দেখুন এখানে দ্যাট দিয়ে কাকে বোঝাচ্ছে, দ্যাট দিয়ে কিন্তু তাদের বোঝাচ্ছে, এটা হচ্ছে সাবজেক্ট, রিমেইন স্টাক ইন কোথায়, এই জিনিস স্টাক ইন কোথায়, এই যে দ্যাট দিয়ে কিন্তু এই যে ব্যাক করে নিয়ে আসছে এখানে, রিমেইন স্টাক ইন পভার্টি, ইন দ্য সাইকেল অফ পভার্টি, সিকিউরিটি অ্যান্ড সোশ্যাল স্টিগমা, এই জিনিসগুলোতে তারা কি আটকা থাকে, রিমেইন স্টাক, কোনো কিছু আটকে থাকাটা আমরা বলি রিমেইন স্টাক। ইউ রিমেইন স্টাক ইন ব্রাউজিং ইন্টারনেট, তুমি ইন্টারনেট ব্রাউজিংয়ে আটকে গেছো, ঠিক আছে, এরকম সেন্সে। তাহলে ইট ইজ ডিস্ট্রেসিং টু থিঙ্ক অফ দ্য সাইকেল অফ পভার্টি, ইনসিকিউরিটি অ্যান্ড সোশ্যাল স্টিগমা দ্যাট দিস চিলড্রেন রিমেইন স্টাক ইন, যেখানে এই শিশুরা আটকে আছে দারিদ্র, অনিরাপত্তা এবং সামাজিক কলঙ্কের চক্রে আটকে থাকা, রিমেইন আটকে থাকা এইসব শিশুদের কথা ভাবলেই মনটা কেঁপে ওঠে, দুঃখ হয়, কষ্ট হয়, এরকম সেন্সে আপনি অনুবাদটা করতে পারেন। অথবা চাইলে বলতে পারেন এই শিশুদের যে দারিদ্র, অনিরাপত্তা, ইনসিকিউরিটি, সামাজিক কলঙ্কের ফাঁদে পড়ে আটকে থাকতে হচ্ছে তা ভেবেই দুঃখ হয়, ইট ইজ ডিস্ট্রেসিং টু থিঙ্ক অফ
দ্য সাইকেল অফ পভার্টি, ইনসিকিউরিটি অ্যান্ড সোশ্যাল স্টিগমা দ্যাট these children remain stuck in. তাহলে ইট ইজ ডিস্ট্রেসিং টু থিঙ্ক অফ সামথিং, কোনো কিছু ভাবতে কষ্ট হয়, মনটা কেঁপে ওঠে, দুঃখ হয়, কষ্ট হয়, এইরকম সেন্সে আপনি একটা সেন্টেন্স লেখার চেষ্টা করবেন। দে আর ভালনারেবল টু ভায়োলেন্স, ভায়োলেন্সের প্রতি তারা ভালনারেবল মানে হচ্ছে কি ঝুঁকিতে, সহিংসতার ঝুঁকিতে। দে আর ভালনারেবল টু ভায়োলেন্স, তারা সহিংসতার ঝুঁকিতে থাকে, ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সেক্সুয়াল, শারীরিক, মানসিক এবং যৌন সহিংসতার ঝুঁকিতে থাকে। অ্যান্ড মোস্ট অফ দ্যাম, তাদের বেশিরভাগই ডোন্ট নো, জানে না হোম টু রিচ আউট ফর হেল্প। দেখুন এই স্ট্রাকচারটা, হোম টু রিচ, এটা এই ফ্রেজগুলো এইভাবে বসে, হোয়াট টু ডু এর মানে হচ্ছে কী করতে হবে, এটা ইনফিনিটিভ ফ্রেজ, ঠিক আছে। এটা আপনি যদি এক্সপান্ড করতেন অনেকটা এরকম, হোয়াট শুড আই ডু, কী করা উচিত আমার, সেটা সংক্ষেপে হোয়াট টু ডু, কী করতে হবে। আর হোম টু রিচ, কার কাছে যেতে হবে, হোম টু রিচ আউট একসাথে, হোম টু রিচ আউট, কার কাছে যেতে হবে, ফর হেল্প, সাহায্যের জন্য। দে ডোন্ট নো হোম টু রিচ আউট ফর হেল্প, কার কাছে যেতে হবে তারা সাহায্যের জন্য, তারা জানে না, ঠিক আছে। এটা এরকম একটা গান আছে, আই ডোন্ট নো হোয়াট টু ডু, কী করতে হবে আমি জানি না। ঠিক সেমভাবে দে ডোন্ট নো হোম টু রিচ আউট ফর হেল্প, সাহায্যের জন্য কাদের কাছে যেতে হবে, দে ডোন্ট নো, তারা জানে না। তাহলে হোম টু রিচ আউট, কার নাগালে যেতে হবে, কার নিকটে যেতে হবে, তারা সেটা জানে না। ওকে, এরপর হচ্ছে কি মেনি, অনেকেই, এন্ড আপ, শেষ পর্যন্ত ক্ষান্ত হয়। এই যে এন্ড আপ ডুইং সামথিং, দেখুন এই যে স্ট্রাকচারটা, ডুইং অ্যাডিক্টেড অ্যান্ড ইনভলভ, গেটিং অ্যাডিক্টেড, তারা কি শেষ পর্যন্ত অ্যাডিক্টেড হয়ে যায়, অ্যান্ড ইনভলভ, জড়িয়ে যায়, ইন পিটি ক্রাইমস। পিটি মানে হচ্ছে ক্ষুদ্র ছোটোখাটো, আমরা বলি না ছোটোখাটো, সেটা হচ্ছে কি পিটি ক্রাইমস, ছোটোখাটো অপরাধে নিজেদের জড়িয়ে ফেলে। শেষ পর্যন্ত অনেকেই হয় আসক্ত হয়ে যায়, মাদকাসক্ত হয়ে যায়, অথবা ছোটোখাটো অপরাধের সাথে সংশ্লিষ্ট বা জড়িত হয়ে যায়। সো মেনি এন্ড আপ গেটিং অ্যাডিক্টেড অ্যান্ড ইনভলভড ইন পেটি ক্রাইমস। আশা করি এখানে সামবডি এন্ড আপ ডুইং সামথিং মানে হচ্ছে শেষ পর্যন্ত সেই কাছে গিয়ে মানে জড়িয়ে যায়। অনেকেই শেষ পর্যন্ত মাদকাসক্ত হয়ে যায় এবং ছোটো ছোটো অপরাধে জড়িয়ে যায়। দ্য স্টেট অফ অ্যাফেয়ার্স মাস্ট বি অ্যাড্রেসড, এই ধরনের পরিস্থিতি অবশ্যই মোকাবেলা করতে হবে, মাস্ট বি অ্যাড্রেসড ইন দ্য নিউ বাংলাদেশ, নতুন বাংলাদেশে। ওয়ার উই এক্সপেক্ট, আমরা প্রত্যাশা করি, দ্য রাইটস অফ এভরি সিটিজেন, প্রত্যেক নাগরিকের অধিকার, টু বি আপহেল্ড, মানে কি রক্ষা করা হবে, টু বি আপহেল্ড। দেখুন এখানে টু বি আপহেল্ড বলেছে কেন, কারণ আমরা এই রাইটসটাকে কী করবো, আগের রাইটসটাকে কি আপহেল্ড করবো, রক্ষা করবো, সেই কারণে এখানে বি আপহেল্ড বেসিক করে দিয়েছে, টু বি আপহেল্ড, রাইটস অফ এভরি সিটিজেন টু বি আপহেল্ড উইদাউট এক্সেপশন, ব্যতিক্রমহীনভাবে প্রত্যেক নাগরিকেরই অধিকার রক্ষা করা হবে, এই প্রত্যাশা যেখানে আমরা করি। স্পেশাল ফোকাস, বিশেষ গুরুত্ব, মাস্ট বি গিভেন, দিতে হবে, টু দ্য ওয়েলবিং, ভালোর জন্য, সুরক্ষার জন্য, অফ দিস ভালনারেবল স্ট্রিট চিলড্রেন, এইসব দুর্বল পথ শিশুদের জন্য, হু হ্যাভ এভরি রাইট, যাদের প্রত্যেকটা অধিকার আছে, টু গ্রো আপ, বেড়ে ওঠার, লাইক আদার চিলড্রেন, অন্যান্য শিশুদের মতন। এরপর হচ্ছে কি দেয়ারফর, অতএব, উই আর্জ দ্য গভর্নমেন্ট, আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, টু অ্যাডপ্ট আ কম্প্রিহেন্সিভ প্ল্যান, এই যে আবারও দেখুন কম্প্রিহেন্সিভ, বিস্তৃত, ব্যাপক, সমন্বিত পরিকল্পনা গ্রহণ করার জন্য, গ্রহণ করা, টু ব্রিং অল স্ট্রিট চিলড্রেন, সকল শিশুদের আনার জন্য, আন্ডার দ্য স্টেটস কেয়ার, রাষ্ট্রের সুরক্ষায় বা রাষ্ট্রের তত্ত্বাবধানে আনার জন্য আমরা আর্জ করছি সরকারকে বা আহ্বান করছি। এরপর দেখুন টু দিস এন্ড, খুব সুন্দর একটা ফ্রেজ, টু দিস এন্ড মানে হচ্ছে এই উদ্দেশ্যে বা এই জন্য, এই লক্ষ্য অর্জনে, টু দিস এন্ড আ রোবাস্ট ওয়েল ফান্ডেড চাইল্ড প্রোটেকশন সিস্টেম, রোবাস্ট মানে হচ্ছে কি শক্তিশালী, শক্তিশালী, ওয়েল ফান্ডেড, ভালোভাবে অর্থায়িত শিশু সুরক্ষা সিস্টেম মাস্ট বি ডেভেলপড, গড়ে তুলতে হবে, উইথ এক্সটেন্সিভ রিহ্যাবিলিটেশন ফ্যাসিলিটিস, এক্সটেন্সিভ মানে হচ্ছে কি ব্যাপক আকারে, রিহ্যাবিলিটেশন ফ্যাসিলিটিস মানে পুনর্বাসন সুযোগ সুবিধার সাথে, পুনর্বাসন সুযোগ সুবিধা নিয়ে, মানে এই উদ্দেশ্যে, এই লক্ষ্য অর্জনের জন্য একটি শক্তিশালী ও ভালোভাবে অর্থায়িত শিশু সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা উচিত, যাতে বিস্তৃত পুনর্বাসন সুবিধা থাকে বা বিস্তৃত পুনর্বাসন সুবিধা অন্তর্ভুক্ত থাকে, যেখানে এটা থাকে তাদেরকে পুনর্বাসন করা যায়। ওকে, আমরা চলে আসি ইন এডিশন, সেই সাথে এছাড়াও অ্যাওয়ারনেস মাস্ট বি রেইজড, জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরি করা উচিত, সো দ্যাট, যাতে করে সোসাইটি, ইনক্লুডিং ওয়েল অফ ফ্যামিলিস মানে হচ্ছে কি, ওয়েল অফ মানে হচ্ছে সচ্ছল, বিত্তশালী পরিবার সহ সমাজ, কাম ফরওয়ার্ড, এগিয়ে আসে, টু হেল্প দেম, তাদেরকে সাহায্য করার জন্য, যাতে করে আসে। সচেতনতা কী করতে হবে, অ্যাওয়ারনেস মাস্ট বি রেইজড, সচেতনতা তৈরি করতে হবে, সচেতনতা জাগিয়ে তুলতে হবে। ইন এডিশন অ্যাওয়ারনেস মাস্ট বি রেইজড সো দ্যাট সোসাইটি ইনক্লুডিং ওয়েল অফ ফ্যামিলিস কাম ফরওয়ার্ড টু হেল্প দেম, এছাড়াও সচেতনতা সৃষ্টি করা উচিত, যাতে বিত্তবান পরিবার সহ সমাজ তাদের সাহায্যের জন্য এগিয়ে আসে। একদম লাস্ট সেন্টেন্স হচ্ছে কি, খুবই সুন্দর একটা সেন্টেন্স, সেটা হচ্ছে ইট ইজ অলসো ওথ রিমেম্বারিং দ্যাট। দেখুন ওথ রিমেম্বারিং মানে হচ্ছে এটা আসলে মনে না রাখলেই নয়, ওথ রিমেম্বারিং মনে রাখার মতো যে বিষয়টা বা মনে রাখা গুরুত্বপূর্ণ যে জিনিসটা, ইট ইজ অলসো ওথ রিমেম্বারিং দ্যাট, মনে না রাখলেই নয় এই বিষয়টা, যে নট হেল্পিং দ্য স্ট্রিট চিলড্রেন, শিশুদেরকে সাহায্য না করা, মিনস দ্যাট, দেখুন এখানে নট হেল্পিং মানে হচ্ছে কি সাহায্য না করা, দ্য স্ট্রিট চিলড্রেনকে সাহায্য না করা মানে হলো এটা, দ্যাট যে দ্য নেশন, এই দেশটা উইল কন্টিনিউ টু লুজ আউট,
টু লস আউট, দেশটি অব্যাহতভাবে ক্ষতির সম্মুখীন হবে ইন টার্মস অফ হিউম্যান রিসোর্সেস, মানব সম্পদের ক্ষেত্রে কী করবে, দেশটি উইল কন্টিনিউ টু লস আউট, হারাবে, প্রতিনিয়তই মানব সম্পদ হারাবে। দ্যাট ক্যান সিগনিফিক্যান্টলি, যেটা কিনা কন্ট্রিবিউট, এটা উল্লেখযোগ্যভাবে অবদান রাখতে পারে টু আওয়ার ইকোনমিক অ্যান্ড ইন্টেলেকচুয়াল গ্রোথ, আমাদের অর্থনৈতিক এবং বুদ্ধিবৃত্তিক উন্নয়নে এই মানব সম্পদ কী করতে পারে, উল্লেখযোগ্যভাবে অবদান রাখতে পারে। সেই মানব সম্পদে কী করবে, ক্ষতি সাধন করবে। নট হেল্পিং দ্য স্ট্রিট চিলড্রেন, পথ শিশুদের সাহায্য না করা মানে এই, ঠিক আছে? ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। আমরা যদি একসাথে ব্যাপারটা ফিল করি, এটা মনে রাখা গুরুত্বপূর্ণ, মনে রাখা উচিত। ইট ইজ অলসো ওর্থ রিমেম্বারিং দ্যাট, যে পথ শিশুদের সাহায্য না করা মানে নট হেল্পিং দ্য স্ট্রিট চিলড্রেন, সাহায্য না করা মিনস মানে দেশের মানব সম্পদের অব্যাহত ক্ষতি সাধন করা। ইন টার্মস অফ দ্য হিউম্যান রিসোর্সেস দ্য নেশন উইল কন্টিনিউ টু লুজ আউট, যা অর্থনৈতিক ও বুদ্ধিবৃত্তিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে। দ্যাট ক্যান সিগনিফিকেন্টলি কন্ট্রিবিউট টু আওয়ার ইকোনমিক অ্যান্ড ইন্টেলেকচুয়াল গ্রোথ। অথবা মনে রাখা উচিত যে পথ শিশুদের সাহায্য না করার ফলে এই দেশ মানব সম্পদের ক্ষেত্রে অব্যাহতভাবে ক্ষতিগ্রস্ত হবে, যা আমাদের অর্থনৈতিক ও বুদ্ধিবৃত্তিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে পারে। সো এই হচ্ছে আমাদের আজকের এডিটোরিয়াল বা সম্পাদকীয় অনুবাদ। যারা ক্লাসটি করেছেন আশা করি অনেক কিছু শিখেছেন। যারা এই নোটসটি PDF বা ইবুকটি নিতে যাচ্ছেন তারা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে যোগাযোগ করবেন, ঠিক আছে? আশা করি দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।